আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নবনীতা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি তাহসিনা ইয়াসমিন। বিস্তারিত সংবাদের শুরুতেই যথারীতি সিটিসেল সংবাদ শিরোনাম। বাংলাদেশের দিকে অনেকের চোখ পড়েছে বললেন প্রধানমন্ত্রী, সরকারের সমালোচনায় দেশের ক্ষতি না করার আহ্বান। আন্তর্জাতিকভাবেও সরকার দুর্নীতিবাজ প্রমাণ হয়েছে দাবি খালেদা জিয়ার, উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ। বিশ্বব্যাংকের ঋণ নিয়ে এখনো আশাবাদী অর্থমন্ত্রী, অসম্মানের সমঝোতা না করাতেই চুক্তি বাতিল হয়েছে দাবি। ঋণ চুক্তি বাতিলকে অযৌক্তিক এবং অন্যায্য বলেছে দুর্নীতি দমন কমিশন, যোগাযোগ মন্ত্রীর চমকের ঘোষণা। এবং ইউরোর ফাইনালে স্পেনের মুখোমুখি ইতালি, র্যাঙ্কিংয়ে 1-এর সঙ্গে 12 আর বালোতেল্লির ইতালির লড়াই। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে এফডিসিতে স্বাস্থ্যসেবার খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের বেশি সম্পদ নেই, তারপরও দেশটির দিকে অনেকের দৃষ্টি। সমুদ্র সীমা অর্জনের পর এটা আরো বেড়ে গেছে। তাই সরকারের সমালোচনা করতে গিয়ে যেন দেশটির ক্ষতি না হয় এবং চলমান গণতন্ত্র বিপন্ন না হয়, সেদিকে খেয়াল রাখার জন্য সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন তারিকুল ইসলাম মাসুম। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিক সহায়তা ভাতা ও অনুদান প্রদান অনুষ্ঠান। বিভিন্ন সময়ে নিহত সাংবাদিকদের পরিবার, অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিকদের হাতে সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক পরিবেশে সবাইকে প্রয়োজনে সহযোগিতা দেওয়া সহজ। বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানি না, বাংলাদেশের আমাদের কোনো সম্পদ নাই, আমরা তারপরে দিকে অনেকের দৃষ্টি, আর এবার সমুদ্র সীমা অর্জনের পরের জন্য মনে হয় আরো বেশি নজর চলে আসছে। কাজটা মাথায় রেখে যাতে আমাদের গণতান্ত্রিক বিধি ব্যবস্থাটা অব্যাহত থাকে, সেদিকে বিশেষভাবে নজর দিয়ে লেখার জন্য এবং সমালোচনা যেন গঠনমূলক হয়। আওয়ামী লীগের হাত ধরে গণমাধ্যমের বিকাশ হলেও সে অনুযায়ী দলটির প্রতি তাদের সহানুভূতি কম বলে অনুযোগ করেন প্রধানমন্ত্রী। বিরুদ্ধেই যেন বলে সবাই একটু খুশি বেশি হয়, তো ঠিক আছে, বিরুদ্ধে বলবেন, কোনো আপত্তি নাই। তবে বিরুদ্ধে বলতে বলতে যে এমন জায়গায় পৌঁছায় না যে এই বাংলাদেশে কিন্তু অনেক প্রতিঘাতের মধ্যে দিয়েই আমাদের চলতে হয়েছে। কাজেই সেই গণতান্ত্রিক ধারাটা যেন অব্যাহত থাকে। সাগরণী দম্পতি সহ বিভিন্ন সময় সাংবাদিক হত্যার মামলার দ্রুত তদন্ত এবং বিচার সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। সেটাই আমরা চাই। আর এ ব্যাপারে তথ্য সরবরাহের ক্ষেত্রে আমি একটু আপনাদের সহযোগিতা চাই। ইলেকট্রনিক মিডিয়ার জন্য নীতিমালা, সংস্কৃতিসেবীদের জন্য গঠিত ট্রাস্ট ফান্ডে সাংবাদিকদের অন্তর্ভুক্ত করতে আইন সংশোধন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি সাংবাদিক নেতাদের মফস্বল সাংবাদিকদের প্রতি আরও নজর দেওয়ার আহ্বান জানান। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দাবি করেছেন, পদ্মা সেতুতে দুর্নীতির কারণে শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবে সরকার দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত হয়েছে। দুর্নীতির কারণে শুধু পদ্মা সেতু নয়, দেশের উন্নয়ন কর্মকাণ্ডই বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম ও ফেনীতে দুর্গতদের ত্রাণ বিতরণ করে তিনি দেশ পরিচালনায় সীমাহীন ব্যর্থতার জন্য সরকারের পদত্যাগ দাবি করেন। ফেনী প্রতিনিধি রবিউল ইসলাম রবিকে সঙ্গে নিয়ে কাজী গোলাম মোস্তফা সজলের ক্যামেরা রিপোর্ট করছেন রিজওয়ান কাদের। পাহাড় ধসে নিহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে চট্টগ্রামে দ্বিতীয় দিন অসহায় মানুষের কাছে যান বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নগরীর আকবর শাহ কলোনিতে পাহাড় ধসের স্থান পরিদর্শন করেন এবং পরে ক্ষতিগ্রস্তদের অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিরোধী দলীয় নেতা। চট্টগ্রামে পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে বিএনপি চেয়ারপারসন সরাসরি যান ফেনীর ফুলগাজী পৌরসভায়। বন্যা দুর্গতদের মাঝে নগদ অর্থ সহায়তা এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। ফেনীতে ফুলগাজী ছাড়াও পরশুরাম এবং সবশেষে ছাগলনাইয়ায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিরোধী দলীয় নেতা।
দুর্গতদের পাশে দাঁড়ানোর দায়িত্ব পালন না করে সরকার লুটপাটে ব্যস্ত অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বলেন, দেশ পরিচালনায় মহাজোট সরকারের ব্যর্থতার প্রমাণ পাওয়া যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে। প্রধানমন্ত্রীর আত্মীয় এরা সব এই দুর্নীতির সঙ্গে জড়িত। এদের দুর্নীতির জন্যই আমাদের পদ্মা সেতু বন্ধ হয়ে গেছে। শুধু পদ্মা সেতু বন্ধ হয়নি তাই নয়, এর ফলে বিশ্ব ব্যাংক আমাদের যে উন্নয়ন সহযোগী আরো যেগুলো সংস্থা আছে তারা সকলে বলছে যে এই সরকার দুর্নীতিবাদ সরকার, এই সরকারকে কোনো টাকা দেওয়া যাবে না। সরকারের ব্যর্থতার পরিণাম ও প্রভাব দেশের মানুষের উপর পড়বে দাবি করে বিরোধী দলীয় নেতা বলেন, দেশ রক্ষার স্বার্থেই দলীয় সরকারের অধীনে নির্বাচনের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। পার্লামেন্ট বাতিল করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। এই দাবি এখন গণদাবি, জনগণের দাবিতে পরিণত হয়েছে। দেশ পরিচালনায় ব্যর্থতা এবং দুর্নীতির পাহাড়সম অভিযোগ এনে বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ফেনী। দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণের ভিত্তিতে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন চুক্তি বাতিল করা হয়েছে। বিশ্বব্যাংকের এই বক্তব্যকে অসার বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। তার মতে, বিশ্বব্যাংক বিশ্বাসযোগ্য প্রমাণ বলতে যা বুঝিয়েছে তা বাংলাদেশ দূরে থাক, পৃথিবীর কোনো আদালত কিংবা আইনেই টিকবে না। সচিবালয়ে সংবাদ সম্মেলনে সরকারের অবস্থান ব্যাখ্যা করে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছেন, বিশ্বব্যাংক তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। রিজভি নেওয়াজের রিপোর্ট। শনিবার পদ্মা সেতু ঋণ চুক্তি বাতিল সংক্রান্ত বিবৃতি প্রথম অনুচ্ছেদে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং কানাডীয় প্রতিষ্ঠানের মধ্যে দুর্নীতির ষড়যন্ত্রের কথা বলেছে বিশ্বব্যাংক। এ ব্যাপারে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ রয়েছে এমন দাবিও করেছে ব্যাংকটি। বিশ্বব্যাংকের এই বক্তব্য সরকারের কাছে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। কোনো ক্রেডিবল এভিডেন্স দিতে অস্বীকার করেছে যে তাদের তদন্ত তাতে অসুবিধা হবে, তারা দেবে। বিশ্বব্যাংক সেরকম ক্রেডিবল এভিডেন্স দিয়েছেন একটি অভিযুক্ত ব্যক্তির ডায়েরিতে লেখা, নিজস্ব ডায়েরিতে লেখা। এই লেখা আমাদের আইনে বা বিশ্ব সারা জগতের কোনো আইনে গ্রহণযোগ্য নয়, ইন্ডিপেন্ডেন্ট করবোরেশন না হয়। সুতরাং এই ক্রেডিবল এভিডেন্সের দাবি একান্তই অসার দাবি। বিশ্বব্যাংকের তথ্য প্রমাণের ভিত্তিতে কানাডীয় পুলিশ এসএনসি লাভালিন নামের প্রতিষ্ঠানের দুজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দাখিল করেছে। কিন্তু বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের উন্মোচিত দুর্নীতির ব্যাপারে জোরালো পদক্ষেপ নেয়নি। বিশ্বব্যাংকের এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন অর্থমন্ত্রী। গত 9 মাস ধরে সেপ্টেম্বর থেকে শুরু করে বিশ্বব্যাংকের সাথে আমাদের আলোচনা এবং চিঠিপত্র আদান প্রদান হচ্ছে এবং বিশ্বব্যাংকের সন্দেহ নিরসনের জন্য আমরা অসাধারণ সব পদক্ষেপ নিয়েছি। সেতু প্রকল্পের নেতৃত্বে পরিবর্তন নিয়ে এসেছি। বিশ্বব্যাংক মনে হয় সেসব বিষয় আমলে নেননি। সর্বশেষ টার্নকি ভিত্তিতে পদ্মা সেতুর কাজ শুরু করতে বিশ্বব্যাংকের দেয়া 3 শর্ত সরকার মানেনি, এটাও অসত্য বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। এমনভাবে বিষয়টির সমাধান হবে যাতে সম্ভাব্য দুর্নীতির জন্য আমরা অসম্মানজনক কোনো মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং সম্পাদন করব না এবং দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা রক্ষার জন্য তারা কোনো বিদেশি প্যানেলের সঙ্গে টার্মস অফ রেফারেন্স গ্রহণ করবে না। পদ্মা সেতু ঋণ চুক্তি বাতিল হলেও বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান 35টি প্রকল্পে কোনো প্রভাব পড়বে না বলে আশাবাদী অর্থমন্ত্রী। সোমবার জাতীয় সংসদে পদ্মা সেতু নিয়ে আরও বিস্তারিত বিবৃতি দেবেন তিনি। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ চুক্তি বাতিল করে দেওয়ার ঘটনাকে অযৌক্তিক, অনভিপ্রেত এবং অন্যায্য বলেছে দুর্নীতি দমন কমিশন। তদন্তে বিশ্বব্যাংকের বিরুদ্ধে সহযোগিতা না করার অভিযোগ এনেছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান। পরাগ আসিমের রিপোর্ট। পদ্মা সেতুর পরামর্শক সংস্থা নির্বাচনের ক্ষেত্রে সম্ভাব্য দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংক প্রথম অভিযোগ তুলে গত বছরের সেপ্টেম্বরে। তখন প্রাথমিক তদন্ত শেষে দুর্নীতি হয়নি বলে জানায় দুদক। চলতি বছর এপ্রিলে আবারও বিশ্বব্যাংকের কাছ থেকে অভিযোগ আসার পর দুদক সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং সরকার দলীয় হুইপ লিটন চৌধুরীর ভাই নিক্সন চৌধুরী সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে।
দুদকের তদন্তের এই পর্যায়ে ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে বিশ্বব্যাংক, যা দুদকের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট অন্যান্য তথ্য প্রমাণ প্রদান করতেও অপারগতা জানানো হয়। কমিশন দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে বিশ্বব্যাংকের সাথে সর্বাত্মক সহযোগিতার সম্মতি দিয়েছে। প্রতিটি অভিযোগই গুরুত্বের সাথে অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে। এমত অবস্থায় বিশ্বব্যাংক আনস্যাটিসফ্যাক্টরি রেসপন্স এর যে অভিযোগে পদ্মা সেতুর ঋণ চুক্তি বাতিল করেছে তা সঠিক বলে মনে করি না। কমিশনের সাথে তাদের আলোচনার প্রেক্ষিতে তাদের গৃহীত সিদ্ধান্ত অযৌক্তিক, অনভিপ্রেত ও অন্যায্য। দিস ইজ ভেরি ভেরি আনফেয়ার। ব্রিফিংয়ে বিশ্বব্যাংকের কাছে পাঠানো দুদকের একটি গোপন চিঠি এবং এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করা হয়। ফেব্রুয়ারি 2, 2012 তারিখের পত্র এবং তাকে প্রেরিত অনুসন্ধানের সিনপসিস সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হলো। বিশ্বব্যাংক থেকে প্রেরিত পত্রসমূহ স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল বিধায় কমিশনের পক্ষে তা প্রকাশ করা সম্ভব নয়। ঋণ চুক্তি বাতিল হওয়ার পরও কমিশনের আইনগত কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে দুদক। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ফেব্রুয়ারিতেই পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হবে, তাও আবার বিশ্ব ব্যাংকের প্রাক্কলিত ব্যয়ের চেয়ে কম খরচে। এমন এক ঘোষণা দিয়ে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা পদ্মা সেতু নামক শিশুটি ভূমিষ্ঠ হবার আগেই বিকলাঙ্গ বলে অভিযোগ করেছেন তাদের জন্য চমক অপেক্ষা করছে। শাহরিয়া হোসেন রিয়া রিপোর্ট। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ এনে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন চলছে অনেকদিন থেকেই। অনেকটা হঠাৎই শনিবার ভোরে বিশ্বব্যাংক তার ওয়েবসাইটের মাধ্যমে ঘোষণা দেয় বাংলাদেশ সরকার তাদের প্রস্তাবে সন্তোষজনক সাড়া না দেয়ায় পদ্মা সেতুর জন্য অর্থায়ন বাতিল করা হয়েছে। অথচ আগামী 27 জুলাই পর্যন্ত বিশ্বব্যাংকের অর্থ ছাড় অনুমোদনের মেয়াদ শেষ হওয়ার কথা। এর আগেই এ ধরনের সিদ্ধান্তকে দুঃখজনক ও রহস্যজনক বলে মন্তব্য করে সরকার বলছে নির্ধারিত সময়ই পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হবে। পদ্মা নামক শিশুটি ভূমিষ্ঠ হওয়ার আগেই বলছে কানা হবে, ল্যাংড়া হবে, লুলা হবে। শিশুর জন্ম নেওয়ার আগেই শিশু সম্পর্কে বক্রোক্তি যারা করছেন তাদের উদ্দেশ্যে শুধু সবই নয়, আমি এটুকু এই মেসেজটুকু আজকে আপনাদের মাধ্যমে দিতে চাই যে তাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। বিশ্বব্যাংকের যে কস্ট, সেই কস্টে এখানে কস্ট অনেক কমবে এবং এখানে আমরা যে চুক্তি করব সেই চুক্তিতে আমাদের জনস্বার্থ উপকৃত হবে। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের দরজা বন্ধ কিনা সাংবাদিকের এই প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী বলেছেন, বিশ্বব্যাংক নিজেই দরজা বন্ধ করেছে। বিশ্বব্যাংক নিজেই দরজা বন্ধ করে দিল, আমি কি করে খুলব? যে দরজা তারা বন্ধ করেছেন তারাই খুলতে পারেন, আমার দরজা খোলা, আমি বন্ধ করিনি। সে কথা অর্থমন্ত্রী কালকে তিনি একটা স্টেটমেন্ট দিবেন, সেখানে বলবেন, কারণ এখানে সরকারের সামগ্রিক সিদ্ধান্তের ব্যাপার। শাহরিয়া হোসেন রিয়া, চ্যানেল আই, ঢাকা। রাজধানী মহাখালীতে 20 নম্বর ওয়ার্ড যুবলীগ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে 3 নেতাকর্মী আহত হয়েছেন। তারা জানান, অফিসে বসে যুবলীগের কেন্দ্রীয় সম্মেলন নিয়ে কথা বলার সময় হঠাৎ তাদের ওপর 5 থেকে 6 জন গুলি চালায়। আক্রমণকারীদের তারা চিনতে পারেননি। গুলির ঘটনায় তদন্ত শুরুর কথা জানিয়েছে পুলিশ। রিপোর্ট করছেন ওবায়দুল রশিদ। মহাখালী ফ্লাইওভারের নিচে সরকারি জমিতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও শ্রমিক লীগের কার্যালয়। দুপুর 12টার দিকে যুবলীগ অফিসে সংগঠনের 20 নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক জাকির হোসেন, 38 নম্বর ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন নয়ন ও যুবলীগ কর্মী মোহাম্মদ আলী এক অতিথিকে নিয়ে 14 জুলাইয়ের কেন্দ্রীয় সম্মেলন নিয়ে কথা বলছিলেন। সে সময় পেছন থেকে কয়েকজন গুলি করে পালিয়ে যায়। আমি বৈশাখ সম্মেলনের প্রস্তুতি নিতেছিলাম, ফেস্টোর ব্যানারের জন্য আমার নেতাকর্মীদের সাথে কথা বলতেছিলাম, ফ্রেশের লোকের সাথে কথা, এর ভিতরেই 5-7 জন ছেলে আইসা গুলি গেলা যারা বইছে। না, আমি কাউকে নির্ধারিত কাউকে চিনি না। পুলিশ জানিয়েছে, প্রত্যক্ষদর্শী কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এই ঘটনা তাৎক্ষণিকভাবে আমরা উদ্ঘাটন করতে পারিনি কারা এই ঘটনা ঘটিয়েছে।
আমরা অচিরেই এদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেব। এই ঘটনায় আহত জাকিরের বাঁ পায়ে, নয়নের বাঁ হাতে ও পিঠে এবং মোহাম্মদ আলীর বাঁ পাঁজরে গুলি লেগেছে। তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের শাসক নয়, সেবক হিসেবে দেশ পরিচালনা করে। তিনি বলেন, প্রয়োজনে সেনাবাহিনীকে জনগণের পাশে দাঁড়াতে হবে। সকালে সেনাবাহিনী সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2012 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবায় নিয়োজিত হতে যোগ্য, দক্ষ এবং দেশপ্রেমিক কর্মকর্তাদের সেনাবাহিনীর নেতৃত্বে এগিয়ে রাখতে হবে। এর আগে সেনা সদরে পৌঁছালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আব্দুল ওয়াদুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান। নন্দিত কথা সাহিত্যিক ও জনপ্রিয় নির্মাতা হুমায়ুন আহমেদের শারীরিক অবস্থা ভালো আছে। নিউ ইয়র্ক থেকে এই বিষয়ে আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। হুমায়ুন আহমেদের দ্বিতীয় কোনো সার্জারি হয়নি। গত 12 জুন ওনার প্রথম কোলনে এবং লিভারে একই সঙ্গে সার্জারি হয়। এরপরে সার্জিক্যাল কমপ্লিকেশন দেখা দেওয়াতে 21শে জুন দ্বিতীয় দফার সার্জারি হয়। এরপর থেকে উনি ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আছেন এবং দ্বিতীয় দফা যখন সার্জারি হয় তখনই সার্জনরা বলেছিলেন যে এত বড় একটা মেজর সার্জারির পরে যেহেতু খুব অল্প সময়ের মধ্যে আর একটি সার্জারি করা হচ্ছে, সে কারণে রিকভারি হতে একটু সময় লাগবে এবং সেটাই হচ্ছে। উনি এখন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আছেন, ওনার রিকভারি হচ্ছে, উনি স্টেবল পজিশনে আছেন। গতকাল একটি অনলাইন পত্রিকা এবং কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকা এবং একটি টিভি চ্যানেলে প্রচারিত হয় যে ওনার তৃতীয় দফা সার্জারি হয়েছে এবং ওনার অবস্থা সংকটাপন্ন। এই নিউজটি ছাপা হওয়ার পরে এবং প্রচার হওয়ার কারণে ওনার পুরো পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীরা সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে। এই ধরনের নিউজ আমরা আশা করবো ভবিষ্যতে কখনো ছাপা হবে না এবং প্রচার করা হবে না। ওনার অবস্থা মোটেই সংকটাপন্ন নয়। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ইস্টার্ন ব্যাংক বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরছি। সিরিয়ায় ঐক্যমত্যের সরকার গঠনে শক্তিধর দেশগুলোর ঐক্যমত্য, আসাদের ভবিষ্যৎ নিয়ে মতভিন্নতা। সঠিক দিক নির্দেশনা দিয়ে যুব সমাজকে দেশের উন্নয়ন কাজে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। রোটারি ইন্টারন্যাশনালের এদেশে সেবার 75 বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করতে হলে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ পোলিও মুক্ত করার ক্ষেত্রে রোটারি ইন্টারন্যাশনালের ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এবারে অগ্রণী ইন্স্যুরেন্স চট্টগ্রাম সংবাদ। দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু সরকারের স্বাস্থ্যমন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর 38তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। চট্টগ্রামের সর্বস্তরের মানুষ মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া মাহফিলে অংশ নেয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এবং জহুর আহমেদ চৌধুরী ফাউন্ডেশন যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মরহুমের জ্যেষ্ঠ পুত্র মাহতাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় নগর আওয়ামী লীগের সভাপতি ABM মহিউদ্দিন চৌধুরী, সাবেক MP ইসহাক মিয়া বক্তৃতা করেন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। চলচ্চিত্রের অসহায় শিল্পী এবং কলাকুশলীদের চিকিৎসা সেবা দেওয়ার ব্রত নিয়ে FDC-তে আবারও পথ চলা শুরু করল চলচ্চিত্র দাতব্য চিকিৎসালয়। এই প্রতিষ্ঠানে সব ধরনের সহযোগিতা দিতে বন্ধুর হাত বাড়িয়ে পাশে থাকার প্রতিশ্রুতি জানালো চ্যানেল আই। সোমা ইসলামের রিপোর্ট। প্রায় এক যুগ আগে জনপ্রিয় নায়ক ও প্রযোজক সোহেল রানার হাত ধরে গড়ে উঠেছিল বাংলাদেশ চলচ্চিত্র দাতব্য চিকিৎসালয়। তারপর নানা কারণে বন্ধ থাকার পর অনেক স্বপ্ন নিয়ে দুস্থ শিল্পীদের চিকিৎসা সেবা দিতে চালু হলো দাতব্য চিকিৎসালয়টি। বিশিষ্টজনরা পাশে থাকার কথা বলেছেন, আশা প্রকাশ করেছেন শুধু দুস্থ নয়, এই প্রতিষ্ঠানটি সেবা দিবে সব অসহায় মানুষদের। শুধু চলচ্চিত্রের জন্য নয়, আশা করব ভবিষ্যতে চলচ্চিত্র থেকে এই স্বাস্থ্য সেবা কেন্দ্রটি সাধারণ মানুষের মধ্যে শাখা প্রশাখা করা যায়, এটি করা দরকার। যে কাজটা হাতে নিয়েছি তা যেন অনেক সুন্দর করে এগিয়ে নিতে পারে। রাষ্ট্র এই দায়িত্বটি নেয়। আমরা এই দুটোর
একটু করি না, মানে আমাদের দেশে দুটোর একটু করি না, কিন্তু আমাদের যেটি আছে সেটি হচ্ছে হাজার বাড়িয়েছেন এবং যে উদ্যোগটি সফল হবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। অ্যাম্বুলেন্সের কথা, ওষুধপত্র আসবে, পাঠিয়ে প্রচুর বন্ধু রয়েছে, আমাদের সবার পরিচিত অনেকে রয়েছে। সেটা আমার মনে হয় যে এইসব কোনো কিছুর জন্যই অসুবিধা হবে না, শুধু আমাদের সদিচ্ছা থাকতে হবে যে আমরা ভালোভাবে একটা চিকিৎসালয় চালিয়ে যাব। নতুন করে পথ চলায় সব বাধা অতিক্রম করে অসহায় শিল্পীদের চিকিৎসা সেবা দিতে বাংলাদেশ চলচ্চিত্র দাতব্য চিকিৎসালয় আজীবন পাশে থাকবে বলে জানালেন অনেকেই। শুধু এফডিসির মধ্যে নয়, যে এফডিসি যারা বিনা পয়সায় যারা ট্রিটমেন্ট পায় তা না, আমরা চাইবো যে, আমি চাইবো, আমার সাথে যারা আছে তার সহকর্মী সবাই চাইবেন, পয়সা দিয়ে ট্রিটমেন্ট করতে পারছেন না তারা যেন, তাদেরকে যেন আমি সেবাটা দিতে পারি। যে আমাদের এখন এই চলচ্চিত্র সমাজ, এই চলচ্চিত্র শিল্পী, সহশিল্পী সবার জন্য আমাদের অনেক কিছু করণীয় আছে। আমার দ্বারা যদি এতটুকু উপকার কোনো কিছু আমি করতে পারি, আমি ধন্য মনে করব। প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 4টা পর্যন্ত বিনামূল্যে এখানে সেবা পাওয়া যাবে। সপ্তাহে একদিন বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা দিতে আসবেন। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে শাহজালাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় রক্তপাত বন্ধে দেশটিতে ঐকমত্যের সরকার গঠনে একমত হয়েছেন বিশ্বের শক্তিধর দেশগুলোর প্রতিনিধিবৃন্দ। তবে ওই সরকারে প্রেসিডেন্ট বাশার আল আসাদ থাকবেন কিনা সে বিষয়ে জেনেভা আন্তর্জাতিক সম্মেলনে তারা একমত হতে পারেননি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেছেন বাশার আল আসাদ ক্ষমতায় থাকতে পারেন না। রাশিয়া ও চীন বলেছে সিরিয়ায় ঐকমত্যের সরকার কিভাবে পরিচালিত হবে তা সে দেশের জনগণই ঠিক করবে, অন্যরা তাদের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে না। সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনা প্রণয়নে বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দামেস্ক বিষয়ে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী কোফি আনান। নিয়ে যাচ্ছি স্ট্যান্ডার্ড ব্যাংক অর্থনীতি সংবাদে। পুঁজিবাজারে ডিমিউচুয়ালাইজেশন আইন এ বছরই সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে বলে আশাবাদী দুই স্টক এক্সচেঞ্জ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট আল মারুফ খান বলেছেন, ডিমিউচুয়ালাইজেশন পদ্ধতির মাধ্যমে বাজারের উপর বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে। ডিএসই এবং সিএসইর যৌথ বৈঠক শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট রকিবুর রহমান জানিয়েছেন, ডিমিউচুয়ালাইজেশন আইনের প্রস্তাবিত খসড়া তারা অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। বাজারে ব্যবসা ও ব্যবস্থাপনা আলাদা করার মাধ্যমে সুশীল সমাজের প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন তিনি। পূবালী ব্যাংক কৃষি সংবাদ। দেশব্যাপী পোল্ট্রি শিল্পের বিপর্যয়ের প্রভাব পড়েছে সরকারি হ্যাচারি ও খামারগুলোতেও। জয়পুরহাটের জামালগঞ্জে সরকারি হাঁস মুরগির খামার ও হ্যাচারিও পিছিয়ে গেছে উৎপাদনে। জয়পুরহাট প্রতিনিধি শফিউল বাড়ি রাসেলকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন জহির মুন্না। 1937 সালে জামালগঞ্জে সরকারিভাবে দেশের অন্যতম বৃহৎ হাঁস মুরগির খামার গড়ে ওঠার সঙ্গে সঙ্গে পোল্ট্রি শিল্পাঞ্চল হিসেবে বিকশিত হতে থাকে জয়পুরহাট জেলা। শুরু থেকে এখানে হতো বাচ্চা লালন পালন আর ডিমের উৎপাদন। 2006 সালের জুন মাস থেকে শুরু হয় একদিনের বাচ্চা উৎপাদন, কিন্তু এখানেও উৎপাদন নেমে এসেছে 4 ভাগের 1 ভাগে। শুরু থেকে আমরা বাচ্চা এখান থেকে বের করেছি প্রায় 13,000-14,000 পর্যন্ত, আর সেখানে বাচ্চা এসে দাঁড়াচ্ছে 2,500-3,000। সরকারি হ্যাচারিতে বাচ্চার দাম কম, স্বাভাবিকভাবেই খামারিরা ঝুঁকেছে এদিকেই, কিন্তু চাহিদার সামান্য পূরণ করতে পারছে না এই হ্যাচারি। লোকাল বাজার ব্রয়লার তো আর ঢাকাতে চলে না, তারপরে চিন্তা ভাবনা করলাম যে না, ব্রয়লার পাইলার হবে না, সোনালিতে আসছি। আমার এখন বর্তমানে বন্ধই আছে, বন্ধ করছি এই যে খাদ্যের দাম বেশি, ওষুধের দাম বেশি, বাচ্চা পাচ্ছি না। বাচ্চার প্রোডাকশন কম, বড় বড় খামারে যদি 500 দেয় তাহলে ওদের মনে হয় চাহিদা মেটে না। 4,000 বাচ্চা লাগে, তার 500 দেয়, হয় না। পোল্ট্রি শিল্পের নানামুখী বিপর্যয়ের জন্য খামারিরা দায়ী করেন একদিনের বাচ্চার উচ্চ মূল্যকেই। বাচ্চার দামে অনেক বেশি আর কি, যেখানে আপনার 12-13 টাকা ছিল সেটা এখন 40 টাকা। হাইকোর্ট থেকে আমরা রায় পেলাম যে একদিনের বাচ্চার মূল্য 30 টাকা। একদিন শুধু বাচ্চাটা পাইছি 30 টাকা মূল্যে, 2 দিন পরে সে বাচ্চার দাম হয়ে যায় 65 টাকা পিস। যদি সরকার স্বয়ং এটার প্রতি নজর না দেয়, আমরা এমনি মরে গেছে, আর বাঁচার কোনো মানে আশাই নাই। সরকারি হ্যাচারি কর্তৃপক্ষ বলছেন চাহিদা মেটাতে প্রয়োজন আরও সহায়তা। উৎপাদন হতে হলে আমাদের বরাদ্দ আরও বাড়াতে হবে,
আমাদের শেড বাড়াতে হবে, আমাদের কর্মচারী বাড়াতে হবে, লোকবল বাড়াতে হবে, তাহলে আমরা উৎপাদন আরও বাড়াতে পারবো। খামারিদের দাবি এই হ্যাচারিকে কার্যকরভাবে চালু করার। সরকারি পোলট্রি হ্যাচারিগুলোর উন্নয়ন সময়ের দাবি হলেও তা অনেকটাই পিছিয়ে। সংশ্লিষ্টরা বলছেন, যে বিপর্যয়ের মধ্যে বর্তমানে পোলট্রি শিল্প, তাতে সরকার যদি আরও আন্তরিক না হয় তাহলে আগামীতে এই শিল্পকে কোনোভাবেই টিকিয়ে রাখা যাবে না। জয়পুরহাটের জামালগঞ্জ থেকে জহির মুন্না, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। বাংলার প্রকৃতি নিয়ে বছর জুড়েই উদযাপন করা হয় বিভিন্ন ধরনের মেলা এবং উৎসব। চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির অংশ এই উৎসব প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেখুন প্রকৃতি মেলা এবং উৎসব নিয়ে একটি রিপোর্ট। চারদিকে দিগন্ত বিস্তৃত সবুজের হাতছানি আর ভোরের পাখির ডাক, গ্রাম বাংলার ঐতিহ্য। সুপ্রাচীন কাল থেকে চলমান এই প্রকৃতির মাঝেই বাঙালির জন্ম ও বেড়ে ওঠা। ষড়ঋতুর আবর্তনে এদেশের বর্ণিল প্রকৃতি স্পন্দিত হয় প্রতিটি বাঙালির হৃদয়ে। গাছপালা, বন্যপ্রাণী, নদ নদী, পাহাড় ও ঝর্ণা আমাদের পরিবেশের অবিচ্ছেদ্য উপাদান, যার উপর নির্ভরশীল এদেশের অধিকাংশ মানুষের জীবন ও জীবিকা। প্রকৃতির এসব উপাদান ও ঋতু বৈচিত্র্য নিয়ে গোটা দেশ প্রায়ই উৎসবমুখর হয়ে ওঠে। এসব মেলা বা উৎসবের মধ্যে প্রকৃতি মেলা, প্রজাপতি মেলা, পাখি মেলা, বৃক্ষ মেলা, বর্ষা উৎসব ও হাওর উৎসব অন্যতম। প্রকৃতির অপার সৌন্দর্য ও এর গুরুত্বের ব্যাপকতা তুলে ধরতেই এ ধরনের আয়োজন। আমাদের বিভিন্ন অপরিকল্পিত কর্মকাণ্ডের ফলে আমরা হারাতে চলেছি হাজার বছরের প্রাকৃতিক ঐতিহ্য। আমাদের প্রকৃতি এখন তার সবুজ রং হারিয়ে অনেকটাই বিবর্ণ। প্রকৃতি নিয়ে এ ধরনের মেলা ও উৎসবের মধ্য দিয়ে সচেতনতা তৈরি করে সবার অংশগ্রহণের মাধ্যমেই রক্ষা করা সম্ভব বাংলার প্রকৃতি। প্রকৃতি মেলা ও উৎসব নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। মোবাইল অপারেটর এয়ারটেলের গ্রাহকরা ডাচ বাংলা ব্যাংকের এটিএমস, ইন্টারনেট ব্যাংকিং এবং পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তাদের প্রিপেড এবং পোস্টপেড বিল পরিশোধ করতে পারবেন। এয়ারটেল ও ডাচ বাংলা ব্যাংকের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। উপস্থিত ছিলেন এয়ারটেলের চিফ ফিনান্সিয়াল অফিসার সৌমিয় কান্তি মুখোপাধ্যায়, চিফ সার্ভিস অফিসার রুবাবা দৌলা, ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক KS তাবরেজ, উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন এবং পার্সোনাল ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ কামরুজ্জামান। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বরিশাল বিভাগীয় সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ শওকত হোসেন হিরণ। সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক BM ইউসুফ আলী। অনুষ্ঠানে 28 জন বীমা গ্রাহকের মৃত্যু দাবির চেক প্রদান করা হয়। এবারে ICB ইসলামিক ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় হারের খবর। মার্কিন ডলার 82 টাকা 25 পয়সা, ব্রিটিশ পাউন্ড 128 টাকা 62 পয়সা, ইউরো 103 টাকা 52 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 83 টাকা 68 পয়সা, সিঙ্গাপুর ডলার 64 টাকা 82 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 25 টাকা 92 পয়সা, UAE দিরহাম 22 টাকা 50 পয়সা, কুয়েতি দিনার 295 টাকা 54 পয়সা এবং সৌদি রিয়াল 22 টাকা 4 পয়সা। এবারে বেসিক ব্যাংক তথ্য প্রযুক্তি সংবাদ। বিশ্বের ক্ষুদ্রতম 4K প্রযুক্তির ক্যামেরা এনেছে পয়েন্ট গ্রে। এতে সনির এক্সমোর এবং সেন্সর ব্যবহার করা হয়েছে। ক্যামেরাটির দাম $945 মার্কিন। আর্ম ভিত্তিক উইন্ডোজ 8 ট্যাবলেট তৈরি না করার সিদ্ধান্ত নিয়েছে পিসি নির্মাতা HP। তবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য উন্নত মানের ট্যাবলেট নির্মাণের ঘোষণা দিয়েছে তারা। বিদ্যুৎ এবং জ্বালানি নির্ভর হাইব্রিড গাড়ি নির্মাণের সিদ্ধান্ত পরিবর্তন করে শুধু বিদ্যুৎ চালিত হাইব্রিড গাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে মার্সিডিজ বেঞ্জ। ওই গাড়ি তৈরিতে সরকারি অনুদান বেশি পাওয়ায় উৎপাদন খরচ কম হয় বলে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
এই রিপোর্টটির সাথে সাথে চলে যাচ্ছে ইস্টার্ন ব্যাংক বিরতিতে। যখন ফিরছি তখন থাকছে গৌরবোজ্জ্বল ৯১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্ণিল উৎসবে ফেলে আসা বছরকে স্মরণ। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বিরতির পর আবার আমন্ত্রণ। গৌরবোজ্জ্বল ৯১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল ঢাকা বিশ্ববিদ্যালয়। কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধনের সাথে সাথে নেচে গেয়ে আনন্দ র্যালিতে অংশ নেন শিক্ষার্থীরা। দেখুন রাজীব দাসের রিপোর্ট। জাতীয় সঙ্গীত, বর্ণিল বেলুন আর শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে ৯১টি পেছনে ফেলে আসা বছরকে স্মরণ করল বাংলাদেশের উচ্চ শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। নারীর ক্ষমতায়নে উচ্চশিক্ষা, এই প্রতিপাদ্য নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীতে অতীত ইতিহাসের ধারাবাহিকতায় ভবিষ্যৎ প্রজন্মের আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করা হয়। তৎকালীন পূর্ববঙ্গের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করতে ১৯২১ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। নারী ক্ষমতার মাধ্যমে আমরা দেশের অনেক বাংলাদেশকে অন্তত সোনার বাংলা করতে অনেক বড় ভূমিকা রাখতে পারি। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের সাংস্কৃতিক ব্যাপারে, তারপর হচ্ছে জনমানুষের জন্য কাজের জন্য সবকিছু আমরা এখান থেকে শিখতে পারি। আমাদের যে মানটা ছিল আজ থেকে 50 বছর আগে, সেটা ক্রম অবনতি হয়েছে, সেটা আরও উন্নতি হবে, আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে, আরও ডিজিটালাইজ হবে আমাদের পড়াশোনাটা। যেসব শিক্ষার্থী বের হচ্ছে তারা যেন বিভিন্ন ক্ষেত্রে এই বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে। ৯১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গৌরবোজ্জ্বল ইতিহাসকে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় পরিবার। এই ক্যাম্পাসে আমরা আগামী দিনের বাংলাদেশ নির্মাণ করে চলেছি। আজকে যারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন তারা এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কিংবা ছাত্রী, ঠিক একইভাবে আগামী দিনে যারা বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তারাও এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত আছে। যে ক্যাম্পাসে একটা দেশের ভবিষ্যৎ নির্মিত হয়, সেই ক্যাম্পাসকে নিয়ে আমরা সবসময় গর্ব অনুভব করি। বিশ্ববিদ্যালয় দিবসে ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ। বিজনেস স্টাডিজ অনুষদের সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী GM কাদের। রাজীব দাস, চ্যানেল আই, ঢাকা। সংবাদে আবারও ইস্টার্ন ব্যাংক বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে প্রিমিয়ার হকি লিগে মোহামেডান এবং উষার বড় জয়, দু জায়ান্টের গোলের বন্যা। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগ এনে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ। বিকেলে মিছিল শেষে সমাবেশে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেয়া বক্তব্য প্রত্যাহার না করলে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করা হবে। বিএনপিকেই দুর্নীতিবাজ দাবি করে নেতারা এ ধরনের কটূক্তি করলে বিএনপিকে প্রতিরোধের হুমকি দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগও বিক্ষোভ মিছিল করেছে। জানাবো গ্রামীণ ফোন খেলার খবর। তিন সপ্তাহের লড়াই শেষে সুপার ক্লাইম্যাক্সে ইউরো ফুটবল ফাইনালে ইউরো ডিফেন্ডিং এবং বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি 4বারের বিশ্ব এবং 1বারের ইউরো চ্যাম্পিয়ন ইতালি। ইউক্রেনের কিয়েভ অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1:45 শুরু হবে ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ে 1-এর সঙ্গে 12 আর বালোতেলির ইতালির লড়াই প্রস্তুতির কথা জানাচ্ছেন সাইদুর রহমান শামীম। ঢাকার গ্রিন ডেল্টা প্রিমিয়ার ডিভিশন হকি লিগে বড় জয় পেয়েছে দুই ফেভারিট উষা ক্রীড়া চক্র ও ঢাকা মোহামেডান। দিনের প্রথম ম্যাচে মোহামেডান 8-0 গোলে ধসিয়েছে পুলিশ এসসিকে। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে একপেশে ম্যাচের প্রথম মিনিটে তারিক আজিজের গোলে মোহামেডান লিড পায়। এরপর চয়নের 3-এর সঙ্গে নান্নুর 2-এ সাদা কালো শিবির মাঠ ছাড়ে বড় জয় নিয়ে। দ্বিতীয় ম্যাচে মেরিনার ইয়াংসকে নিয়ে ছেলে খেলায় মেতে ওঠা ক্লাব কাপ হকির চ্যাম্পিয়ন উষা ক্রীড়া চক্র পেয়েছে 11-1 গোলের জয়। উষার পাকিস্তানি রিক্রুট আতিকের 5-এর সঙ্গে 2টি করে গোল করেছেন ইমরান এবং কৌশিক। এবারে গ্রিনল্যান্ড টাউন আনন্দ আলো সাংস্কৃতিক সংবাদ।
বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন উদযাপন করেছে স্কাই হাই ইনস্টিটিউট অফ ডিজাইন। শিল্পীকে আপন আলোয় সম্মাননা ক্রেস্ট প্রদান করেন রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাজ খান। উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মোহাম্মদ খুরশিদ আলম, স্থপতি নিশাত আফরোজ এবং অন্যরা। অনুষ্ঠানে শিল্পী শ্রোতাদের তাঁর জনপ্রিয় গান গেয়ে শোনান। ঢাকার ৬৬টি ঐতিহাসিক ছবি নিয়ে অ্যালবাম প্রকাশ করছে আবাসন নির্মাণ প্রতিষ্ঠান শেলটেক। ঢাকা ৪০০ বছর নামের অ্যালবামটি সম্পাদনা করেছেন রফিক সুলাইমান, এস এ শাহরিয়ার রিপন, তানভীর আহমেদ, সারা সেরাজ ও এশা আহমেদ। প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী রফিকুন নবী, শিল্পী আব্বুল বারক আলভি, শেলটেকের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবুদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ডক্টর তৌফিক এম সেরাজ এবং অন্যরা। বিএসবি ফাউন্ডেশন পরিচালিত ক্যামব্রিয়ান কলেজ, মেট্রোপলিটন কলেজ, কিংস কলেজ এবং উইনসাম কলেজের ২০১২ সালের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং নবীনবরণ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএসবি ফাউন্ডেশন এবং ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লান এম কে বাশার। উপস্থিত ছিলেন কিংস কলেজের চেয়ারম্যান খন্দকার সেলিমা রওশন এবং ক্যামব্রিয়ান ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যক্ষ ডক্টর করুণাময় গোস্বামী। সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন কবিতা আলাপের ৩২ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অফ প্রফেসর ডক্টর আনিসুজ্জামানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাশিউর রহমান। আলোচনা করেন কবি বেলাল চৌধুরী, স্থপতি ও কবি রবিউল হোসাইন এবং অন্যরা। কবিতা, প্রবন্ধ, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ৯ জন বিশিষ্টজনকে কবিতা লাভ পুরস্কার প্রদান করা হয়। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে সিটিসেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের দিকে অনেকের চোখ পড়েছে বললেন প্রধানমন্ত্রী, সরকারের সমালোচনায় দেশের ক্ষতি না করার আহ্বান। আন্তর্জাতিকভাবেও সরকার দুর্নীতিবাজ প্রমাণ হয়েছে দাবি খালেদা জিয়ার, উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ। বিশ্বব্যাংকের ঋণ নিয়ে এখনও আশাবাদী অর্থমন্ত্রী, অসম্মানের সমঝোতা না করাতেই চুক্তি বাতিল হয়েছে দাবি। ঋণ চুক্তি বাতিলকে অযৌক্তিক এবং অন্যায্য বলেছে দুর্নীতি দমন কমিশন, যোগাযোগ মন্ত্রীর চমকের ঘোষণা। এবং ইউরোর ফাইনালে স্পেনের মুখোমুখি ইতালি, র্যাঙ্কিংয়ে ১-এর সঙ্গে ১২ আর বালোতেল্লির ইতালির লড়াই। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 2626 এই নম্বরে। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। সকলকে ধন্যবাদ, সবাইকে আবারও শুভেচ্ছা।